কমেছে পেঁয়াজ আলুর দাম। বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব, বলছেন রিজভী। শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে, নিক্কে এশিয়াকে ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো, কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কমেছে পেঁয়াজ আলুর দাম। 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানি করা আলু এবং পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজি প্রতি 5 টাকা কমে 60 টাকা এবং দেশি আলু 5 টাকা কমে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে বলে জানান খুচরা বিক্রেতারা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। সকালে হিলি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া যায়। এদিকে হিলি কাস্টমসের দেয়া তথ্য মতে হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার 13 ট্রাকে 375 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, তবে আলু আমদানি বন্ধ রয়েছে। বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা ভারত সহ যত বড় ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দিই। কিন্তু ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ আমরা কবজা করে নিব, এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করার হুঁশিয়ারও দেন তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। তাদের মনের যে জাগরণ দেশমাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মাতৃকায় যাদের জন্ম, এই মাটির সন্তান তারা। এখানে আমাদের সবার জন্ম। তারা এই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিকই একইভাবে আমরা কিন্তু হিন্দু মুসলমান একই সাথে লড়াই করব। দিল্লির দাসত্বকে খান খান করে দেব। ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, প্রাণের উন্মাদনা, এটা কখনোই ভারত টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করব। যদি আপনারা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেন। রিজভী বলেন, বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতা এসেছে। এদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে। এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। এটি আমার নিজের ইতিহাস পাঠ নয়। একজন বিখ্যাত লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার এক লেখায় একথা বলেছেন। বিএনপির এই মুখপাত্র বলেন, আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে যে রাজনীতিবিদকে চিনতাম তাকেও মনে হলো রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বলতেন, ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ। যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের কট্টরবাদ মানবতার বিরুদ্ধে যায়। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার 25%, অথচ সরকারি চাকরিতে সুযোগ পায় মাত্র 1%। তাহলে মমতা তো কখনো ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, শেখ হাসিনা ছাড়া অন্যের ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ কখনোই ছড়ায়নি বলেও যোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী বলেন, এই দেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। এটাই আমাদের ঐতিহ্য। আপনারা আগরতলার সহকারী হাইকমিশনে ঢুকে আমাদের পতাকা টেনে নামিয়ে ছেড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত। করোনার আঘাতের চেয়ে বড় আঘাত দিয়েছে ভারতের শাসক গোষ্ঠী। এটা আমরা কখনো ভুলে যাব না। ভারতের মিডিয়ার কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আপনারা আপনাদের মিডিয়ায় এক শোভন ভদ্রলোক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন। আমি তাকে ভদ্রলোকই মনে করতাম, দেখতেও সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। গোপালগঞ্জে আগুন লাগিয়ে 5 জনকে মেরে ফেলেছে, ঢালাওভাবে প্রচার করেছেন। গোপালগঞ্জে কাউকে আগুন লাগিয়ে মারা হয়েছে, এত বড় মিথ্যা অপপ্রচার। ভারত মানে সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। আজকে তাদের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পিবাহক হয়েছে বলেও যোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা এখানে যারা আছি তারা তো সিরাজউদ্দৌলা মোহনলাল মীর মদনের উত্তরসূরি। তাই ভারতীয় আগ্রাসনের জন্য আমরা লড়বো, এটা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আপনারা আগরতলার সহকারী হাইকমিশনে আমাদের পতাকা নামিয়ে ছিঁড়েছেন, এটা তো প্রচন্ড আঘাত। এটা আমরা কোনোদিনও ভুলে যাব না। শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে, নিক্কে এশিয়াকে ডক্টর ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে। ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা সর্বাত্মক সংস্কার করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলো সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে, কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর। এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে। সাধারণ নির্বাচনে ডক্টর ইউনূস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, না, আমি রাজনীতিবিদ নই। আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি। রাষ্ট্রের যেসব ব্যক্তি নীতি নৈতিকতা সমুন্নত রাখেন, নিয়ম কানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতি মুক্ত রাখেন, তাদেরই নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলেন, হাসিনার 15 বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে। প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে। টানা 3 মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছে হাসিনা, আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন। এরপরে শিক্ষার্থীদের ওই আন্দোলনে হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয়। শেষ পর্যন্ত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই বিচারিক কার্যক্রম শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহিত করা হবে বলে জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানাবো। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত এই আইন মানে কাজ করতে বাধ্য হবে। এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। তাদের দাবি, বাংলাদেশি হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা করা হয়েছে। এ বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে দিল্লি। তবে ভারত সরকারের এসব ঢালাও বক্তব্য নাকচ করে দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রোপাগান্ডা। এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন ডক্টর ইউনূস। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, আমরা এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছি। অন্য আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ইউনূস চীনকে বাংলাদেশ আমাদের বন্ধু বলে অভিহিত করেন। ডক্টর ইউনূস বলেন, সড়ক ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ বেজিং এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। মিয়ানমারের সামরিক জান্তার দমন পীড়ন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রাষ্ট্রবিহীন ও নাগরিকত্বের প্রাধিকার বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠী প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, এই দায় বাংলাদেশ কতদিন বহন করবে? রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের একটি সুস্পষ্ট গন্তব্য ও একটি অভিন্ন লক্ষ্য ঠিক করা দরকার। আমাদের মিয়ানমারে জাতিসংঘ শাসিত একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে প্রচার চালাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, এতে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা তাদের দেশের আশ্রয় শিবির থাকতে পারবে। সেখানকার পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের অন্য কোনো দেশে স্থানান্তর করা প্রয়োজন হবে না। তারা তাদের নিজেদের বাড়িঘরে ফিরে যেতে পারবে বলে উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।